প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। তোমাদের গত ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায় থেকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আউটবাউ নীতির তোমরা অবশ্যই মুখস্থ করেছ। আমি সহজভাবে মুখস্থ করার পদ্ধতি দেখাই দিয়েছিলাম যে বন্যা আসলে আগে নিচু স্থান প্লাবিত হয়, তারপরে উঁচু স্থানে পানি যায়। সুতরাং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিউক্লিয়াসের নিকটবর্তী শক্তি স্তরগুলো নিচু স্তর, আর যত ব্যাসার্ধ যত বাড়ে উচ্চতর শক্তি স্তর বলে এগুলোকে। তো আমরা তোমাদের সেই সংক্ষিপ্তভাবে মনে রাখার পদ্ধতি শিখে দিয়েছিলাম। দেখো, 1s সবচেয়ে নিম্ন শক্তি স্তর 1s, তারপরে তার থেকে উঁচুকে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, আচ্ছা, তারপরে কে 4s, তারপরে 3d, তারপরে 4p থেকে উঁচুকে 5s, তারপরে 4d, তারপরে 5p, তারপরে 6s, তারপরে 4f, তারপরে 5d, তারপরে 6p, তারপরে 7s, তারপরে 5f, তারপরে 6d, তারপরে 7p। দেখো কীভাবে মুখস্থ করলাম। আসলে কি এটা সেই ছকটা যেটা তোমাদের দিয়েছিলাম যে 1s সর্বনিম্ন শক্তি স্তর, তারপরে দেখো 2s 2p, 3s 3p, দুটাতে মিল আছে। তারপরে দেখো তিনটাতে 4s 3d 4p, 5s 4d 5p মিল আছে। তারপরে চারটা করে দেখো 6s 4 5 6, দেখো 6s 4f 5d 6p, আবার 7s 5 6 7, অর্থাৎ 5f 6d 7p। দেখো এসে শুরু, সর্বনিম্ন সেল হচ্ছে 1s, তারপরে কে সেল, এটা হ্যাঁ, তারপরে সেলটা হচ্ছে কি দ্বিতীয় সেল। হ্যাঁ, আচ্ছা, এখানে সেল আলাদা করা যাবে না, কারণ দেখো নিম্ন শক্তি স্তর, দেখো 4s, আবার 3d হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আগে আউটবাউ নীতি অনুযায়ী তোমার ইলেকট্রন পূর্ণ করে ফেলতে হবে। এরপর কিছু ব্যতিক্রম আছে, আজকে আমরা শিখব ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসে ওই আউটবাউ নীতির ব্যতিক্রম। তবে তোমাকে এগুলো মুখস্থ রাখতে হবে, না হলে মুখস্থ করার সহজ পদ্ধতি তোমাদের শিখাই দিয়েছি, না হলে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবা না। তো এখন আসো, যেমন মনে করো যে আয়রন
এর কয়টা প্রোটন, নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে 26টা। তো এটা ইলেকট্রোবিন্যাস কেমন হবে, এগুলো বসাই যাও। 1s 2s 2p 3s 3p 4s 3d। আচ্ছা বসাও দেখি। এস উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, পি উপশক্তি স্তরে 6টা, যেহেতু এটা 3টা কক্ষপথের সমন্বয়ে গঠিত। আর ডি অরবিটালে থাকে কয়টা ইলেকট্রন, 10টা, কারণ এটা 5টা কক্ষপথের সমন্বয়ে গঠিত। এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আসো 26টা বসাও। 2 আর 2 4 আর 6 10, 2 12 আর 6 18, আর 2 20, আর এখানে থাকে 6, 20 আর 6 26, তাই না? আচ্ছা, এখন এটাকে ইলেকট্রোবিন্যাস যদি করার সময় একটু সাজাই নিবা কীরকম। 1s 2, এখানে 2, তারপরে 2s 2p 2 আর 6, তাহলে 8। 3গুলোকে একসাথে নিয়ে নিবা, তাহলে 3s 3p 3d। প্রথমে 2 6 6, প্রথমে আহ্বানিত অনুযায়ী ইলেকট্রোবিন্যাস করবা, পরে এইভাবে প্রধান শক্তি স্তরগুলোকে একত্রে করে নেবা। তাহলে কত আসলে 6 6 12 আর 2 14, আর এখানে 4s2টা পরে নিবা। তাহলে 2 8 14 2, 10 আর 14 24 আর 2 26। তাহলে এইভাবে ইলেকট্রোবিন্যাস করতে হয়। আচ্ছা, এখন ব্যতিক্রম কি হয় দেখো, যে মনে রাখবা যে পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল। এই নীতির কারণে আউটবাউ নীতির কিছু ব্যতিক্রম ঘটে। যেমন তোমরা ক্রোমিয়াম 24 ইলেকট্রোবিন্যাস যদি করতে যাও, তাহলে 1s 2s 2p 3s 3p, 2 আর 2 4 আর 6 10, 2 12 আর 6 18, আর 6টা না। 1s 2s 2p 3s 3p 4s 3d, তাহলে এখানে 2টা। 2 2 4 আর 6 10, 6 16 17 18 19 20, আর 4টা এখানে দিতে 4টা। এখন দেখা যাচ্ছে যে এটা আহ্বান নীতি অনুযায়ী বসালাম, কিন্তু আসলে ঘটে কি, এই যে পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল। আচ্ছা, এখন দেখো ডিতে মোট 10টা ইলেকট্রন থাকে, ডিতে 10টা ইলেকট্রন থাকে। এখানে আছে অর্ধপূর্ণ করতে গেলে 5টা লাগে, কিন্তু এখানে আছে 4টা। তখন হয় কি, ওই এখানে এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে আসে, এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে আসে, যার জন্য ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। 1s2 2s2 2p6 3s2 3p6, এগুলো ঠিক থাকে। এখানে একটু বদল হয়। আমরা 4s অন দেব, 4s অন, তাহলে এটা অর্ধপূর্ণ হলো 2 এর অর্ধেক 1, আর
3d5 এরকম হয় আর কি। তাহলে এটা ব্যতিক্রম যে এই নীতি পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল কি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস গঠন করে, যার কারণে দেখো আউটবাউ নীতির একটু পরিবর্তন হয়েছে এখানে, যে এটা অর্ধপূর্ণ করতে যে একটা ইলেকট্রন দরকার, এটাও অর্ধপূর্ণ করতে গেলে একটা দেওয়া দরকার। তাহলে এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যায়, দিয়ে এটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। বুঝা গেছে? আমরা আর একটা উদাহরণ দেখতে পারি, কপারের 29 দেখো, প্রোটন হচ্ছে 29, তাহলে ইলেকট্রন 29। এটা কীভাবে থাকবে? হ্যাঁ, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p। আচ্ছা, 29টা বসাও। 2 আর 2 4 আর 6 10, 2 12 আর 6 18, আর 2 20। আচ্ছা, এখন আসো ডিতে কয়টা? 10টা, এখানে 9টা হয়। আচ্ছা, এটা দরকার নাই। তো আহ্বান নীতি অনুযায়ী এটা হয়। এখন তোমার আমরা একটু আগে দেখলাম যে পূর্ণ অরবিটাল স্থিতিশীল, আবার অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল। তাহলে এখানে 9টা না হয়ে এখানে 10টা দিলে পূর্ণ হয়, আর এস থেকে যদি একটা না হয় এটা অর্ধপূর্ণ হয়। তো এটাই ঘটে আর কি। তাহলে 29 কপারের 29, তো তাহলে কী হবে এখানে? এগুলো সব ঠিক থাকে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হবে না, 4s তখন কী হবে? এখানে একটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে 4s অন হবে, 4s অন, আর 3d10 এটা পূর্ণ হলো, আর এটা পিতে দরকার নাই, এখানে একটা ইলেকট্রন থাকবে আর ওখানে একটা চলে যাবে, এটা হয়। অর্থাৎ অরবিটালগুলো অর্ধপূর্ণ অথবা পূর্ণ হওয়ার কারণে স্থিতিশীল বন্ধনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার কারণে তারা কি আদান প্রদান করে, অরবিটালের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। এখানে ব্যতিক্রম, এটা আউটবাউ নীতির ব্যতিক্রম। আচ্ছা, কিন্তু ইলেকট্রন বিন্যাস লেখার সময় এই থ্রিগুলো প্রধান শক্তি স্তরগুলোকে এক পাশে নিয়ে আসবে। যেমন এখানে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 1s2, এখানে 2, আর 2গুলোকে একত্রে আসে 2s2 2p6, তাহলে 8, 6 আর 2 8টা ইলেকট্রন। 3গুলোকে একত্রে নিয়ে নাও, 3s2 3p6 3d10, তাহলে কত হলো? 10 আর 6 16 17 18 18 4s অন, 18 10 28 আর 1 29, এরকম হয় ইলেকট্রন বিন্যাস। কি বোঝা গেছে? এটা ব্যতিক্রম, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপর তোমার যেমন কার্বন, মনে করো কার্বনের কত প্রোটন সংখ্যা? কত? 6। কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। এখন এর ইলেকট্রন বিন্যাস কীভাবে করবা? 1s 2s 2p, তাহলে 2, তারপরে 2 4 আর 2 6। এখন পি আবার 3টা কক্ষপথ আছে। তোমরা ত্রিমাত্রিক, তোমরা উপরের ক্লাসে গেলে ত্রিমাত্রিক জ্যামিতি তোমরা ধারণা পাবা, যে আমরা সাধারণত দ্বিমাত্রিকে এক্স অক্ষ আর অয় অক্ষ ধরি, কিন্তু ত্রিমাত্রিকে আছে আরেকটা অক্ষ আছে জেড অক্ষ।
তোমরা ঘরের কোণার দিকে তাকালে দেখবা যে ছাদ এবং দেওয়ালের সাথে এরকম সমকোণ দেখো তিনটে সমকোণ দেখবা। ঘরের কোণার দিকে তাকায় দেখো ছাদ এবং দুই দেওয়ালের মাঝ কোণায় তিনটা দেখো, এটার উপর এটা লম্ব, আবার এটার উপর এটা লম্ব, এইরকম এটার উপর এই দুটার উপর এটা লম্ব, আবার এই দুটার উপর এটা লম্ব। অর্থাৎ যদি এটা এক্স ড্যাশ হয় তাহলে এটা হবে ওয়াই ড্যাশ, আর এটা হবে এদিকটা হবে জেড ড্যাশ। অর্থাৎ আমরা তিনটা কলম দিয়ে আমরা দেখাতে পারি। দেখো এটা হচ্ছে সমতলে, এটা সমতলে মনে করেন একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরের উপর লম্ব। আরেকটা ত্রিমাত্রিক ধারণায় আরেকটা এখানে ধরা হয়, মূল বিন্দুতে আরেকটা লম্ব ধরা হয়, যেটা এক্সের সাথেও লম্ব, এক্স অক্ষের সাথেও লম্ব, ওয়াই অক্ষের সাথেও লম্ব। এটাকে জেড অক্ষ বলা হয়। একটাকে এক্স অক্ষ, একটাকে ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ বলা হয়। তো দেখো কার্বনের এই পি অরবিটালটা আমরা জেড অক্ষ বরাবর যদি অরবিটাল, তো আমরা জানি উপবৃত্তাকার, বৃত্তাকার, এস হচ্ছে বৃত্তাকার, পি উপবৃত্তাকার। কিন্তু যখন সমযোজী বন্ধন তৈরি করে তখন এটা উপবৃত্তাকার তার রূপে পরিণত হয়। যেমন দেখো যে এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এটা মনে করো জেড অক্ষ। এতে এরকম ত্রিমাত্রিক ধারণা থেকে দেখো এই চার, বাংলাতে চারের মতো বা ইংরেজিতে 8-এর মতো, এটা উপবৃত্তাকার না হয় এরকম দুইটা লুপ তৈরি করে, একটা অরবিটাল এরকম লুপ তৈরি করে। আবার দেখো আরেকটা অরবিটাল ওয়াই অক্ষ বরাবর এরকম দুইটা লুপ তৈরি করে। আবার দেখো আরেকটা অরবিটাল জেড অক্ষ বরাবর মূল বিন্দুটা বোঝানোর সুবিধা হয়, এখানে এরকম লুপ তৈরি করে। এটাকে এই লুপ দুইটা লুপ মিলে একটা হচ্ছে কি পিএক্স, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে পিওয়াই, আর এটা হচ্ছে পিজেড। তাহলে আমরা দেখলাম যে পি অরবিটালে তিনটা কক্ষপথ রয়েছে। যেমন এটা লেখা হয় এভাবে 1s2, 2s2, তারপরে 2px, 2py, 2pz। আচ্ছা, পিটা 6টা না, তাহলে পিএক্সে একটা অরবিটাল কক্ষপথ যার মধ্যে থাকে দুটো ইলেকট্রন, এখানে একটা দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, 6টা ইলেকট্রন। কিন্তু এখানে তো 6টা নাই, এখানে আছে কয়টা? 2টা। তো এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা ইলেকট্রন, আর এখানে থাকবে কি শূন্য, রুম ফাঁকা। এটাকে এভাবেও তুলনা করা হয়। দেখো সর্বশেষ স্তর, হ্যাঁ, সর্বশেষ স্তরকে যোজনী ইলেকট্রন বলা হয়। এরা বন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এরকম এই তিনটা রুম হচ্ছে পিয়ের, আর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো এখানে ইলেকট্রনগুলোকে যেহেতু স্পিন বিপরীত, একটা ডানে ঘুরে একটা বামে ঘুরে, তা ইলেকট্রনগুলোকে এইভাবে প্রকাশ করা হয়। তো এখানে এটা হচ্ছে 2s2, এটা হচ্ছে 2s2, আর এখানে একটা ইলেকট্রন,
এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, আর এখানে কোনো ইলেকট্রন নাই। কিন্তু কার্বন যখন উত্তেজিত অবস্থায় আসে তখন এই S2 থাকে না, এখানে S1 হয়ে যায়। দেখো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, এটাকে যোজনী ইলেকট্রন বলা হয়। যোজনী ইলেকট্রন সর্বশেষ স্তরের ইলেকট্রনকে, দেখো সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলোকে যোজনী ইলেকট্রন বলা হয়। এই জন্য সর্বশেষ সেলটাকে ভ্যালেন্স সেল বলা হয়। আচ্ছা, এখন আসো, যদি নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলা একটা করে থাকে এরা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। নিঃসঙ্গ ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা আছে? দুইটা আছে। তখন এই দুইটাই রাসায়নিক বন্ধন, সমযোজী যৌগ তৈরির সময় এই দুইটা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে। হ্যাঁ, আচ্ছা, কারণ কার্বনের 4টা ইলেকট্রন, তো এটা কি সমযোজী বন্ধন তৈরি করে, তখন এরকম লুপ তৈরি হয়। আচ্ছা, এখন আসো উত্তেজিত অবস্থা, কার্বনের উত্তেজিত অবস্থায় কি হয়? C6, তখন এরকম হয় 1s2, এখানে 2 থাকে না, তখন 2s1, এই ইলেকট্রনটা এখানে চলে যায়, ফাঁকা ঘরে চলে যায়। হ্যাঁ, তখন 2px1, 2py1, 2pz1। তাহলে দেখো নিঃসঙ্গ ইলেকট্রন 4টা হলো না, কার্বনের যোজনী 4, তাহলে কার্বনের যোজনী 2ও হয়, আবার কার্বনের যোজনী 4 হয়। তখন এই সর্বশেষ স্তরে দেখো রুম আছে 4টা, px, py, pz, আর এখানে তখন 2টা ছিল যখন, এখন একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। 4টা ইলেকট্রন 4 রুমে চলে আসে। ঘর ফাঁকা থাকলে হ্যাঁ, একটা করে ইলেকট্রন প্রত্যেক রুমে চলে আসবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, এই আউটবাউ নীতি। হ্যাঁ, ব্যতিক্রম। এই পি এর মধ্যে দুইটাও থাকতে পারে, আবার এভাবে উত্তেজিত অবস্থায়, এটা হচ্ছে কি উত্তেজিত অবস্থা। তো এখন আমরা উপরের ক্লাসে যে কীভাবে যৌগ গঠন করে, সমযোজী যৌগ, sp হাইব্রিডাইজেশন, হ্যাঁ, sp হাইব্রিডাইজেশন, একটু ধারণা দিচ্ছি, তোমরা উপরের ক্লাসে শুধু দেখো হাইব্রিডাইজেশন কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমরা জানি এস অরবিটাল বৃত্তাকার, কিন্তু এটা যখন বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন এই বৃত্তাকারটা থাকে না, ওই যে লুপ, এরকম লুপে পরিণত হয়, যেটা ইংরেজি 4 অক্ষরের মতো। তারপরে পি, তোমরা ত্রিমাত্রিক ধারণায় তোমরা 3টা অক্ষ পাইলা, একটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ, তারপরে একটা মনে করো ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ, ঠিক না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ।
তো এখন আসো কার্বনে আমরা 4টা ইলেকট্রন পেলাম না, এস। আচ্ছা, আগে এক্স ওয়াই জেড 3টে লুপ আমরা তৈরি করি। এক্স অক্ষ বরাবর উপবৃত্তটা এরকম লুপে পরিণত হয়, ওয়াই অক্ষ বরাবর একটা লুপে পরিণত হয়, আর জেড অক্ষ বরাবর দেখো অ্যামিবার মতো মনে করো যে একদিকে লুপ ছোট হয়ে যায়, আরেকদিকে লুপ বড়। যখন বন্ধন তৈরি করে তখন এরকম চলে আসে। আর সর্বশেষ আমি ইলেকট্রনকে দেখাচ্ছি। আর এস এখানে 2s অন এস যে কোনো একদিকে দিয়ে দেওয়া যায়, মনে করি যে এদিকে দিলাম, এই লুপ। তাহলে আমরা এটাকে বলবো পিএক্স, এটাকে বলবো পিওয়াই, এটাকে বলবো পিজেড, আর এটা হচ্ছে এস, মানে 2px 2py 2pz আর এস। তাহলে আমরা এই চারটা লুপ পাওয়া যায়, যেটা আমরা মিথেন, এটা হচ্ছে কি হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে না, নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা? একটা। এটা মনে করি যে হাইড্রোজেন, হ্যাঁ। আর এটা এটা কি? এটা কার্বন, এটা কার্বন। এরকম 4টা হাইড্রোজেন মিলে 4টা হাইড্রোজেন এই যে এভাবে দেওয়া যায় বা এভাবে দিলেও হবে। যাই হোক, এখানে একটা হাইড্রোজেন মনে করো, দুইটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে এসপি, এখানে হাইড্রোজেনের এস এস আর এখানে পি, পিজেড আর কি, পিজেড। আবার দেখো এখানে একটা হাইড্রোজেন দাও, ওভারল্যাপ করে, হ্যাঁ, আবার দিয়ে বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন। আবার দেখো এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এটা একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও। এই দিয়ে CH4 মিথেন তৈরি করে। তাহলে দেখো এস আর কার্বনের এস আর পি মিলে 4টা যোজনী তৈরি করে, 4টা লুপ তৈরি করে, যে 4 লুপ দিয়ে 4টা হাইড্রোজেনকে বন্ধন তৈরি করে। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে এটা হয়, তোমরা এরপরের অধ্যায় পড়বা রাসায়নিক বন্ধনে। তো এখন দেখো এই যে ব্যতিক্রম, এগুলো হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা পরিবর্তন হয়, হ্যাঁ, বুঝা গেছে? এরকম আরও অনেক উদাহরণ আছে। তোমার মনে করো যে ক্লোরিন, দেখো ক্লোরিন হচ্ছে প্রোটন 9টা, তাহলে ইলেকট্রন 9টা, তাহলে কীভাবে আছে? অনেস, হ্যাঁ, অনেস, তারপরে 2s 2p, তাহলে 2 আর 2 4 আর 5 9। পি এর মধ্যে আমরা দেখলাম যে 3টা ত্রিমাত্রিক ধারণা অনুযায়ী পিএক্স, পিওয়াই, পিজেড, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যায় 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানে 5টা, এখানে 2টা, এই অরবিটাল নেবে, এই কক্ষপথটা 2টা, এই কক্ষপথের বরাবর এটা হবে 2টা,
4টা, এখানে 1টা। তাহলে আমরা জানি যে নিঃসঙ্গ জল ইলেকট্রন বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে, নিঃসঙ্গ ইলেকট্রন যেটা সেটা বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমার এখানে অষ্টক পূর্ণ হতে একটা ইলেকট্রন বাকি আছে না, সে একটা ইলেকট্রন নেবে। এই জন্য ফ্লোরিনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1। ঠিক আছে, তো এটাকে এইভাবে দেখানো হয়। সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলোকে এইভাবে রুম আকারেও দেখানো যায়, যে এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানেও থাকবে 2টা ইলেকট্রন। এটা একটা কক্ষপথ, এস বৃত্তাকার, এগুলো উপবৃত্তাকার। বন্ধন গঠনের সময় এরকম রূপে পরিণত হয়। আর এখানে একটা ইলেকট্রন, তাহলে এখানে আরেকটা দরকার, এই জন্য এর যোজনী। ধাতুগুলা যতটি ইলেকট্রন ত্যাগ করে তাদের যোজনী তত, আর অধাতুগুলো যতটি অষ্টক পূরণের জন্য যতটি ইলেকট্রন গ্রহণ করে, এখানে 7টা আছে, দেখো 2 আর 2 4 আর 2 6 আর 7। এখানে এল সেলে, দ্বিতীয় সেলে 7টা ইলেকট্রন রয়েছে। সে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন অন্যের কাছ থেকে নিয়ে গ্রহণ করে, এটা গ্রহিতা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইভাবে বুঝাতে পারি। এখন আসো বেরিলিয়াম। আচ্ছা, এখন এই একটা ইলেকট্রন সেটিতে হাইড্রোজেন ক্লোরাইড, ওই একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে নেয়, হাইড্রোজেন থেকে নেয়, এখানে অষ্টক পূর্ণ করে। হাইড্রোজেন, হ্যালোজেন গ্রুপ, ক্লোরাইড, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো কি হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন নিয়ে সে অষ্টক পূর্ণ করে, দিয়ে যৌগ গঠন করে, সমযোজী বন্ধন তৈরি করে। আচ্ছা, এখন আসো